একটি বাচ্চা মেয়ে ও তার ভাই বাড়িতে তার বাবার মারধরের হাত থেকে বাঁচার জন্য ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশেই একটা শ্মশানে গিয়ে আশ্রয় নেয়। এই ঘটনার পর থেকে ওদের জীবনে যে কি অদ্ভুত রকমের ঘটনা ঘটতে শুরু করে, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল দ্য বং শপার। আপনারা অনেক দিন থেকেই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমরা আমেরিকায় যেখানে থাকি আর তার আশেপাশে কী আছে, রাস্তাঘাট, বাড়িঘর, এখানকার দোকান বাজারে কী কী জিনিস পাওয়া যায়, কীভাবে সেগুলো বিক্রি হয়, এইগুলো যেন আমরা তুলে ধরি। কিন্তু এগুলো তো এই ভূত ভগবান চ্যানেলে তুলে ধরা সম্ভব নয়। তো সেই জন্যই আমাদের নতুন নিবেদন দ্য বং শপার। সেই চ্যানেলে কিন্তু আপনারা আমেরিকা আমরা কোথায় থাকি, তার আশেপাশে কী কী আছে, দোকান বাজার সব কিছুই দেখতে পাবেন। তো সেই নতুন চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আমি এবার আজকের মূল ঘটনায় চলে যাচ্ছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে নদিয়া থেকে সোমা বন্দ্যোপাধ্যায় লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটা বলার আগে আমি এই ঘটনা সম্পর্কিতই কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। সোমা পুরো ঘটনাটা লিখে রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটাকে গুছিয়ে নিয়ে নিজের মতো করে আপনাদের সকলের সামনে বলি। এবং সোমা যে ইমেলটা করেছে সেটাও 3টে ইমেলে ভাগ ভাগ করে পুরো ঘটনাটা বলেছে। এবং ও কয়েকগুলো ইনফরমেশান এখানে একটু হাইড করতে বলেছে, তো আমি ওর সেই রিকোয়েস্টটাকে অবশ্যই রাখবো। তো এটুকু বলে নিই যে জায়গাটা হচ্ছে রানাঘাটেরই আশেপাশের কোনো একটা জায়গা, তো আমি এক্স্যাক্ট জায়গাটার নাম বলছি না। তো ঘটনাটার সূত্রপাত হচ্ছে সোমা যখন স্কুলে পড়তো সেই সময়। তো ওর ওখানেরই একটা সরকারি স্কুলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়াশুনো করেছে। এবার ও যে স্কুলটায় পড়াশুনো করতো, তো সেই স্কুলটায় আশেপাশের প্রচুর ছেলেমেয়েরা পড়তে আসতো। তো ওইখানেই মানে ওদের ক্লাসে আর কি একটি মেয়ে ছিল। তো সেই মেয়েটি বেসিক্যালি কারোর সাথে খুব একটা কথাবার্তা বলতো না, পড়াশুনোয় একেবারেই ভালো ছিল না, কিন্তু মেয়েটি খুব শান্তশিষ্ট প্রকৃতির ছিল। এবার সোমা মোটামুটি পড়াশুনোয় যথেষ্ট ভালোই ছিল। তো সেই জন্য ক্লাসে যারা ভালো পড়াশুনো করতো তারা কিন্তু ওই মেয়েটির সাথে খুব একটা কথাবার্তা বলতো না। ও একদম মানে স্কুলে এসে একদম লাস্ট বেঞ্চে যেত। কোনোদিনও টিচার যদি ক্লাসে পড়া ধরতো তো কখনোই পড়া পারতো না। এবং ও যখনই পাসও করতো মানে খুব কষ্টে একদম যাতে পাস মার্কস যেটা থাকে সেটুকু নিয়েই ও পাস করতো। পড়াশোনার প্রতি একেবারেই সেরকম মনোযোগী ছিল না। কিন্তু ওই মেয়েটির কথাবার্তা সব কিছুই খুব ভালো ছিল, ক্লাসে খুব শান্তশিষ্টভাবে থাকতো। তো সেই জন্য সোমার কিন্তু ওই মেয়েটিকে বেশ ভালো লাগতো। এবার সোমা যেটা লিখেছে ইমেলে যে ও প্রত্যেক বছরই মানে ওদের যে ক্লাসে যে ফাইনাল পরীক্ষা হতো তাতেও 1 থেকে 5-এর মধ্যে অলওয়েজ থাকতো। এবারে সেই জন্য মানে যারা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম হতো, তারা যারা বেশি খুব একটা ক্লাসে পড়াশুনো করতো না, পড়া পারতো না,
তাদের সাথে খুব যে একটা সুসম্পর্ক রাখতো সেরকম নয়। বাট সোমা কিন্তু এরকম একেবারেই ছিল না। ওর কিন্তু ওই মেয়েটিকে খুব ভালো লাগতো, কারণ খুব শান্তশিষ্ট ছিল। আর একটা মেয়েটার ভালো গুণ ছিল, সেটা হচ্ছে মেয়েটা খুব ভালো আঁকতো। মানে এমনি হয়তো অফ পিরিয়ড রয়েছে, তো সেই সমস্ত সময় ও ওই পেন দিয়ে বা পেন্সিল দিয়ে ছোট 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 ড্রয়িং করতো, সেটা কিন্তু ওর ভালো লাগতো সোমার। তো এরকম চলতে চলতেই একদিন কি হয়, খুব বৃষ্টি হয়। ওরা স্কুলে যাচ্ছে এবং স্কুলে যাওয়া মানে স্কুলের আগে থেকেই, স্কুল টাইমের আগে থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। এবং ওরা মোটামুটি স্কুলে যায়, সেদিনকে স্কুলে খুব বেশি মানে স্টুডেন্ট আসে না। তো ওরা স্কুলে যাওয়ার পরেই বৃষ্টি আরও প্রচণ্ড বেড়ে যায়। এবং সেই সময় হয়তো আবহাওয়া দপ্তর থেকেও একটা খবর আসে যে আগামী দুদিন মানে প্রবল ভারী বর্ষা হবে। তো সেই খবরটা যখন আসে, তো যেহেতু সেদিনকে স্টুডেন্টও খুব বেশি ছিল না, তো স্কুলটা না হাফ পিরিয়ডের পরে ছুটি হয়ে যায়। এবার হাফ টাইমে যখন ছুটি হয়ে যায়, তো সেদিন তো রাস্তাঘাটে প্রচণ্ড জল ঠল জমে যাচ্ছে। এবার সোমার বাড়িতে সেই দিন একটা কিছু মানে কেউ একটা লোকজন এসেছিল, কিছু একটা মানে কাজ ছিল। তো সেই জন্য ওর বাবা মা কারোর পক্ষে ওকে স্কুল থেকে নিতে আসাটা সম্ভবপর হয়নি। এবারে সোমার না এই প্রচণ্ড মানে বর্ষা বৃষ্টি এগুলোকে এই মানে তখন স্কুল লাইফে যখন ও ছিল ওর একটু ভয়ই করতো। তো এবার ও বেরোচ্ছে, ও ভাবছে যে এত বৃষ্টি হচ্ছে, আমাকে এখন একা একা বাড়ি যেতে হবে। আর তখন ওদের বাড়িতে জাস্ট একটা ল্যান্ডফোন ছিল, কিন্তু এরকম মোবাইল সিস্টেম তো তখন ছিল না। তো স্বাভাবিকভাবেই ও যে বাড়িতে জানাবে যে এরকম ছুটি হয়ে গেছে, সেটাও সম্ভবপর হয়নি। তো ওকে একা একাই বাড়ি যেতে হবে। তো ও যখন স্কুল থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে ওই মেয়েটাও দাঁড়িয়ে রয়েছে। তো মেয়েটা ওকে দেখে হেসেছে, ও হেসেছে। তো তখন সোমা না ভাবছে যে ওকে তাহলে একটু বলবো আমার সাথে যেতে। তো ওই মেয়েটার বাড়ি কোথায় ও কিন্তু জানে না, মানে আশেপাশেই, বাট এক্স্যাক্ট কোন দিকে ওর বাড়ি সেটা কিন্তু সোমা জানতো না। ভালো কথা। তো তখন সোমা গিয়ে ওই মেয়েটাকে বলছে যে তোর বাড়ি কোন দিকে? না আমার বাড়ি অমুক দিকে, মানে মোটামুটি বেশি দূরে নয়। কিন্তু ওর না ওরকম বর্ষা বৃষ্টির মধ্যে একা একা হেঁটে যেতে খুব মানে এটা ভয় করছিল, ভালো লাগছিল না একেবারে। তো মেয়েটা বলছে ঠিক আছে, আমি তাহলে তোর বাড়ি অবধি যাচ্ছি, তুই বাড়িতে ঢুকে যাবি, আমি ওখান দিয়ে আমার নিজের বাড়ি চলে যাব। তো এই কথাটা শুনে তো সোমার খুব ভালো লাগে। সোমা বলেছে ঠিক আছে চ। এবার ওরা দুজনে রাস্তা দিয়ে আসছে এবং রাস্তায় তখন মানে যথেষ্ট ভালো বৃষ্টি পড়ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সোমা তো বাড়ি থেকে ছাতা নিয়ে গেছে, কিন্তু ওরকম একটা বৃষ্টির দিনে ওই মেয়েটা কিন্তু একদম ছাতা ছাড়া স্কুলে এসছে। এবং যখন সোমা স্কুল থেকে বেরোনোর সময় মেয়েটাকে দেখছে যে ও একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই এবং বৃষ্টি চলবে, আগামী দুদিন প্রবল ভারী বর্ষণ হবে। তো সোমা এটা দেখে স্বাভাবিকভাবেই ওকে বলেছে যে তুইও আমার ছাতায় চলে আয়। তো দুজনে একই ছাতায় যাচ্ছে। তো ক্লাসে যখনই সোমার সাথে ওই মেয়েটির কথা হয়েছে এর আগে, মানে যতবারই আর কি কথা হয়েছে, তখন কিন্তু এই পড়াশুনো বিষয়ে কথা, বা ও হয়তো কোনো একটা ড্রয়িং করছে, সেই ড্রয়িংটা নিয়ে একটা দুটো কথা হলো এরকম। কিন্তু এর থেকে বেশি কথা কখনোই ওই মেয়েটির সাথে সোমার হয়নি, কারণ সেরকম সুযোগও হয়নি। আর বললাম যে মেয়েটা একটু কম কথা বলতো, আর ও একেবারে গিয়ে লাস্ট বেঞ্চে বসতো, পড়াশোনার প্রতি সেরকম একটা ইন্টারেস্ট ছিল না। বাট কখনো কখনো হয়তো ও কিছু একটা বুঝতে পারছে না, সেটা হয়তো ওকে জানতেই হবে বা সেটা করতে হবে। তো তখন কি করতো, ক্লাসে যেহেতু কেউ ওর সাথে যারা ভালো পড়াশুনোয় ছিল মোটামুটি, তারা কেউই ওর সাথে খুব একটা কথা বলতো না। তো তখন ওই মেয়েটা সোমা যেহেতু একটু হাসতো, একটু হাই হ্যালো করতো, তো ওর কাছে যেত। কিন্তু আলাপচারিতাটা কিন্তু এইটুকুই ছিল। এবং যখনকার কথা আমি বলছি, যেটা সোমা লিখেছে, সেটা তখন ক্লাস 8-এ পড়ে ওরা। বুঝতেই পারছেন খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। তো ক্লাস 8-এ সবে উঠেছে। তো এবার যখন রাস্তা দিয়ে ওরকম করে হেঁটে হেঁটে আসছে, তো সোমা ওকে জিজ্ঞেস করছে যাচ্ছে আজকে তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তুই ছাতা ছাড়া এলি কী করে? তুই তো পুরো ভিজে যাওয়ার কথা। তো তখন মেয়েটা বলছে যে হ্যাঁ, আমার বাড়িতে তো ছাতা নেই, আর আমি যখন এসছি তো তখন বলছে যে আমি একটা প্লাস্টিক মাথায় দিয়ে এসেছি। তো এই বলে ওর ব্যাগ থেকে, মানে ব্যাগটাও খুব একটা ভালো কন্ডিশন ছিল না, মানে ও যেটা লিখেছে ইমেলে যে ওর এখনও মনে আছে, ও একটা ব্যাগ নিয়ে আসতো কালো রঙের, এবং সেই ব্যাগটায় দুটো চেন ছিল, তার মধ্যে একটা চেন কাটা থাকতো, সেটাকে ও সেফটি পিন দিয়ে লাগিয়ে আসতো স্কুলে।
তো ও তখন একটা ব্যাগ থেকে একটা প্লাস্টিক বার করে, মানে একটা বড় ওই যে ছাদ ঢালাই করার যেরকম প্লাস্টিকগুলো হয় না, সেরকম একটা রঙিন সবুজ রঙের একটা বড় প্লাস্টিক, এবং সেই প্লাস্টিকটাকে দুদিক থেকে কোনো একটা পিন ঠিন কিছু দিয়ে রেনকোটের মতো করে একটু সেলাই করা, বাট পুরো প্রপার রেনকোটও নয়, জাস্ট একটা প্লাস্টিক। আর সেই প্লাস্টিকটাকে মানে একটু জাস্ট জুড়ে একটা রেনকোটের মতো শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এইটুকুই। তো এটা দেখে না সোমার খুব অবাক লাগে যে কি ব্যাপারে, ওর একটা ছাতাও নেই। তো সোমার না ব্যাপারটা দেখে খুব খারাপ লাগে। তো বলছে যে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই তো আমার বাড়ি অবধি যাচ্ছিস, আমার বাড়িতে না একটা ছাতা আছে, একটা আমার আগের ছাতা, সেই ছাতাটা মানে একটুখানি খুঁটটা একটুখানি খুলে গেছিলো, তারপরে ওটা সেলাই করা হয়েছে, বাট একটু ছোট লাগে বলে একটুখানি কেমন দেখতে হয়ে গেছে বলে ওটা আমি ইউজ করি না, তো আমি না ওটা তোকে দিয়ে দেবো। তো এই মেয়েটা বলছে না না, আমার ছাতার দরকার নেই, আমার এই প্লাস্টিকটা থাকে, আমি প্লাস্টিক নিয়েই যাতায়াত করতে পারি, আমার কোনো অসুবিধে নেই। তো সোমা বলছে না রে, আমার এই ছাতাটা পড়েই আছে আমার পড়ার টেবিলে, তোকে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। তো মেয়েটা আর কিছু বলে না, চুপচাপ হেঁটে হেঁটে যাচ্ছে। তো তখন সোমা ওকে মানে সোমাই আর কি মেইনলি কথাবার্তা বলছে, তো ওকে বলছে যে তোর বাড়ি কোথায়। তো ওদের ওখানে একটা রেল স্টেশন রয়েছে, তো সেই রেল স্টেশনের থেকে মানে কাছাকাছি একটা জায়গার ওর নাম বলে যে ওখানেই ওরা নাকি থাকে। তো বললো ঠিক আছে। তো ওই মেয়েটার কিন্তু একটা ভাই আছে। তো ভাইয়ের কথা এর আগেও শুনেছে, সোমা জানতো যে ওর ভাই আছে, এবং ওর ভাইও কিন্তু ওখানকারই আর একটা গভর্নমেন্ট স্কুলে পড়ে। তো হঠাৎ করেই সোমা যখন মানে ওর সাথে হাঁটছে, তো দেখছে ওকে দেখে না মানে কীরকম একটা মানে স্কুলে যখন আর কি ক্লাস চলে বা অতগুলো মানে স্টুডেন্টের মধ্যে ওকে একটা অন্যরকম দেখায়, কিন্তু ও যখন ওর সাথে একা যাচ্ছে, সোমা যখন মেয়েটার সাথে একা যাচ্ছে, তখন দেখছে যে মেয়েটা একটা মানে কীরকম ভয়ে ভয়ে রয়েছে। মানে ওর বাড়ি, ওরকম বৃষ্টি পড়ছে, সবাই যেখানে চিন্তা করবে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, ওর মনে হচ্ছে যেন বাড়ি যাওয়ার প্রতি কোনো ইচ্ছেই নেই, এরকম টাইপের একটা ব্যাপার। তো তখন টুকটুক করে মানে ও কিছু কিছু কথা বলছে, ওই মেয়েটার মানে হয়তো কখন উত্তর দিচ্ছে, কখনো উত্তর দিতে ইচ্ছে করছে না, উত্তরও দিচ্ছে না। তো সোমা ভাবছে যে ব্যাপারটা কি হলো। তো তখন না মানে যেটা লিখেছে সোমা ইমেলে, যে ছোট থেকে না মানে খুব ইম্যাজিন করতে খুব ভালোবাসে, মানে একটা মানুষের সাথেও কথা বললে সে কি ভাবছে, তার মনে এখন কি চলতে পারে, এগুলো নিয়েও খুব চিন্তা ভাবনা করে। তো স্বাভাবিকভাবেই যখন ওই মেয়েটার সাথেও ফিরছে কথা বলতে বলতে, তোর মনে হলো যে মানে ওর হাঁটা চলা খুব মানে ওকে দেখে খুব সিক মনে হচ্ছে, খুব উইক মনে হচ্ছে। তো ও না মানে যখন মোটামুটি ওর বাড়ির কাছাকাছি এসছে, তো তখন ওকে বলছে কি যে তুই তো আমার বাড়ি থেকে ছাতাটা নিবি, তুই তো আমার বাড়িতে ঢুকবি, তো তুই একবার আমাদের বাড়ি থেকে খেয়ে বেরোস। কিন্তু অদ্ভুতভাবে মানে এর আগে যখন সোমা মেয়েটিকে বলল যে আমার একটা এক্সট্রা ছাতা আছে তোকে দিয়ে দেবো, তখন কিন্তু ও প্রথমে রিফিউজ করে, দু তিনবার রিফিউজ করে, ও বলে যে না আমার কাছে প্লাস্টিকটা আছে, কোনো অসুবিধে নেই, আমি এভাবেই যাতায়াত করি, আমার ছাতা লাগবে না, এরকম অনেক কথা কিন্তু বলেছিল। বাট যেই মুহূর্তে সোমা ওকে ভাত খাওয়ার জন্য বলে যে তুই আমাদের বাড়ি থেকে ভাত খেয়ে একবারে বেরোস, তখন না মানে ওই মেয়েটার কোনো কথা বলে না, ও শুধু মাথাটা নাড়ে। এবং এই যে মাথাটা নাড়ে, তাতে সোমা বুঝতে পারে যে ওর খুব খিদে পেয়েছে, নাহলে ও যে টাইপের মেয়ে, ও মানে খুব প্রবলেম ছাড়া কারোর সাথে বিশেষ একটা কথাও বলে না। মানে ক্লাসের মধ্যে ওর সাথে হয়তো দু চারটে কথা, হয়তো কোনো অঙ্ক বুঝতে পারলো না বা কিছু, ওর কাছে হয়তো এলো, মানে সেখানে ওকে এক কথায়ও খাওয়ার বিষয়ে রাজি হয়ে যাবে সেটা কিন্তু সোমা একেবারেই ভাবেনি। যেই মুহূর্তে ও মাথাটা নাড়ে যে হ্যাঁ ও খাবে, সম্মতি দেয়, তখন কিন্তু সোমা বুঝে যায় যে ও হয়তো সত্যি খুব খিদে পেয়েছে, ও হয়তো স্কুলে আসার সময় কিছু খেয়েও আসেনি। যাই হোক, ওর ব্যাপারটা একটু খারাপ লাগে। তো ওরা ওর বাড়ি যায়, এবং বাড়ি যাওয়ার পরে ও মানে জাস্ট মানে জুতোটা খুলে ভিতরে যখন তাড়াতাড়ি ঢুকে ওর মাকে বলেছে যে মা, আমার এক বান্ধবী এসছে স্কুলে পর, ওর মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, তুমি একটু বেশি করে ওকে খাবার দিও। তো ওর মা বলেছে হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার নাকি, এটা আবার বলতে হয়, তোরা ওকেও হাত পা ধুতে বল, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। তো এর কিছুক্ষণের মধ্যেই সোমার মা কিন্তু দুজনের জন্যই ভাত ডাল মাছ সবজি যা ছিল আর কি বাড়িতে সেদিন রান্নায় নিয়ে আসে। এবং যেটা বলেছে মানে যেটা ও লিখেছে ইমেলে, যে তখন সোমাদের বাড়িতে কোনো ডাইনিং টেবিলের কনসেপ্ট ছিল না, ওদের বাড়িতে ওরকম জল চৌকি মতো ছিল, এবং সবাই মাটিতে বসে, ওরা মানে বাড়ির প্রত্যেকটা সদস্যই মাটিতে বসে আসন পেতে বসে জল চৌকির উপরে থালা রেখে ওরা খেত।
তো স্বাভাবিকভাবেই ওদের সেই পুরনো বাড়ির যে বারান্দা ছিল সেখানে ওর মা খেতে দিয়েছে। এবং খুব মানে একটা যে বিষয়টা ওর মনে আজও দাগ কেটে আছে, এটা ও লিখেছে ইমেলে, যে ও দেখে যে দুজনেই একই সময় খাওয়া শুরু করে এবং খাওয়া শুরু করার ঠিক 5 মিনিটের মধ্যে মানে মোটামুটি একটা প্রমাণ মানে কোয়ান্টিটি দিয়েছিলেন ওর মা। তো সেই পরিমাণ ভাত, ডাল, সবজি, মাছের ঝোল ও 5 মিনিটের মধ্যে খেয়ে পুরো শেষ করে দেয়। এবং ওকে দেখে এটা বোঝা যায় যে ওই খাবারটুকু খেয়েও খুব তৃপ্তি পেয়েছে। হুম। এবং খাওয়ার পরে না হঠাৎ করেই মানে মানে এই সোমার মাও ছিলেন পাশে। তো মানে ওকে যে কিছু জিজ্ঞেস করবে যে কিছু লাগবে কি লাগবে না, মানে ও কোনো মানে ওকে যখন খাচ্ছে তখন না ও আশপাশে মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছে না। ওর মা ওকে জিজ্ঞেস করছে যে একটু ভাত দেবো কি না, একটু সবজি দেবো কি না। মানে ও এমন করে মন দিয়ে খাচ্ছে এবং খুব তাড়াতাড়ি খাচ্ছে যেন মনে হচ্ছে, যেন ওকে দেখে মনে হচ্ছে যেন বহুদিন না খেয়েছিল। ঠিক আছে। তো খাওয়ার পরে তো সোমার মায়ের তো খুব ভালো লেগেছে যে মেয়েটার খিদে পেয়েছিল, ও খেয়েছে। তো সোমাও 10 মিনিট পরে খাবারটা শেষ করেছে, 10-12 মিনিট পরে। কিন্তু এই সময় একটা অদ্ভুত জিনিস কিন্তু ওই মেয়েটির মধ্যে দেখা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে মেয়েটা অত তাড়াতাড়ি করে খাবার পরে ও না মানে ওকে দেখে বোঝা গেল প্রথমে যে ও খুব তৃপ্তি করে খাবারটা খেয়েছে, ওর পেট ভরেছে। তারপরেই যেন ও না মানে খুব ইতস্তত এদিক ওদিক তাকাচ্ছে, কীরকম একটা ওর মনের মধ্যে বা ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ওর কিছু একটার জন্য খুব কষ্ট হচ্ছে, মানে কিছু একটা নিয়ে ও চিন্তা করছে বা ওর মন খারাপ এরকম। তো সময় একবার দুবার ওকে জিজ্ঞেস করেছে যে কী রে, তোর কি জল খাবি, তোর কি কিছু দরকার? তো ও না কিছু বলছে না, পুরো চুপ করে আছে। আর ওই সময়টা ওর মা ভিতরে গেছিলেন কোনো একটা কাজে। তো সোমারও খাওয়া শেষ হয়ে গেছে, এবার ওরা উঠে পড়েছে। উঠে পড়ে ওর মা এসছে থালাগুলো নিয়ে যাবে বলে। তো তখনও দেখছে যে ওই মেয়েটি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে ওই মেয়েটির নামটাও লিখেছিল, কিন্তু সোমা যেটা ইমেলে আমাকে রিকোয়েস্ট করেছে যে মেয়েটার নামটা না বলতে, রিভিল না করতে। তো সেই জন্য আমি কিন্তু মেয়েটার নামটা বলছি না। যাই হোক, তো সোমার মাও কিন্তু ব্যাপারটা খেয়াল করে যে ও কীরকম একটা মানে দুঃখী দুঃখী মুখ করে দাঁড়িয়ে রয়েছে, কীরকম একটা অপরাধ বোধ মনে হচ্ছে যেন ওর মধ্যে কাজ করছে। তো তখন ওর মা না দুবার জিজ্ঞেস করেছে ওই মেয়েটিকে যে তোমার কি হয়েছে, মানে কিছু কি দরকার, কিছু কি অসুবিধে আছে, কি হয়েছে তুমি বলো। তো প্রথমবার ও কিছু বলেনি, দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করেছে তো তখন না ওই মেয়েটি আর কি হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, এর আগে কিন্তু ওই মেয়েটি সোমার বাড়িতে কোনোদিনই আসেনি, কোনোদিনই ওর মায়ের সাথে কথাবার্তা হয়নি, কিছুই না। সাডেনলি ওই মেয়েটা না ওই সোমার মায়ের হাত দুটো চেপে ধরেছে, চেপে ধরে বলছে যে কাকিমা তোমার পায়ে পড়ি, আমাকে দুটো ভাত আর ডাল আর একটু সবজি দেবে, তুমি একটা প্লাস্টিকের মধ্যে একটু ভাত ডাল সবজি মেখে দাও, আমি নিয়ে চলে যাই। আমার ভাইটা না খায়নি, ভাইয়েরও খুব খিদে পেয়েছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন খাচ্ছিলাম আমার তখনই খাবারটা একটু বাঁচিয়ে রাখা উচিত ছিল, কিন্তু আমি খেতে খেতে আমার এত ভালো লেগেছে খেতে, আমি পুরোটা খেয়ে ফেলেছি। কাকিমা তোমার দুটি পায়ে পড়ি, তুমি একটা প্লাস্টিকে একটুখানি ভাত ডাল আর একটা সবজি মেখে দাও। মানে একদম ও যেটা ইমেলে লিখেছে আমি কিন্তু ঠিক সেটাই আপনাদেরকে বলছি। ঠিক এইভাবে নাকি কাকুতি মিনতি করে। মানে ভাবুন, একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, সে তার বান্ধবীর বাড়িতে ক্লাসমেটের বাড়িতে এসেছে, সে খাওয়া দাওয়া করছে এবং তারপরে তার খাওয়ার পরে তার মনে হয়েছে তার ভাইয়েরও খিদে পেয়েছে, সে ভাইও কিছু না খেয়ে আছে। তো সে তখন তার বান্ধবীর মায়ের হাত দুটো ধরে সে কাকুতি মিনতি করছে যাতে তাকে অ্যাটলিস্ট দুটো ভাত একটা প্লাস্টিকে করে হলেও মেখে দিয়ে দেয়, সে গিয়ে তার ভাইকে খাওয়াবে। এবং সেই সময় ওর ভাই কিন্তু ক্লাস 5-এ পড়তো। এই কথাটা শুনে ওর মায়ের না খুব খারাপ লাগে এবং সোমা পাশে দাঁড়িয়েছিল, ওরও খুব অবাক হয়ে যায় যে ওর ভাই খায়নি সেটা নিয়ে ও এত চিন্তা করছে এবং এইভাবে কাকুতি মিনতি করছে। তো ওর মা সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে একটা প্লাস্টিকের টিফিন কৌটো ছিল, তো সেই টিফিন কৌটোর মধ্যে একটু বেশি করে ভাত ডাল সবজি মাছ সমস্ত কিছু দিয়ে ওকে একটা প্লাস্টিকে করে দিয়ে দেয় যে ঠিক আছে তুমি বাড়িতে নিয়ে গিয়ে খাও, মানে ওর ভাইকে যাতে আর কি দেয়। এবং যেটা ও লিখেছে যে ওই যে মেয়েটা যখন দেখে যে সোমার মা ওরকম করে ওকে ভালো করে ভাত বেড়ে সবজি ডাল মাছ দিয়ে দিয়েছে, ওটা দেখে এত আনন্দ পায়, এত আনন্দ পায়, ও মানে কি করবে ভেবে পাচ্ছে না। তো সোমাকে বলছে মানে ওর সেই মেয়েটি বলছে বাবা তোর বাড়ি কত ভালো, তোর মা তোরা খুব ভালো, জানিস তো তোরা খুব ভালো।
তোরা ভীষণ ভালো। তো ওর মাকে বলছে যে কাকিমা আমি ঘরে কোনো কাজ থাকলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তারপরে সে যে জায়গাটা ও খেয়েছে সে এঁটো জায়গাটাও মুছে দিতে চাইছে। তারপরে বলছে যে তোমার কি কোনো ঘরে বাসন আছে কিনা দাও আমি মেজে দিই। মানে এমন করছে ও, যেটা দেখে সোমা নিজেও খুব অবাক হয়ে গেছে যে ও এরকম কেন করছে। মানে ওই যে একটু ভাত ওকে খাওয়ানো হয়েছে, ওর ভাইয়ের জন্য যে একটু খাবার বেড়ে দিয়েছে, মানে সেটার কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে ও বলছে যে আমি ঘর মুছে দেবো কিনা, আমি বাসন মেজে দেবো কিনা, এইরকম। আর সোমা যেটা আমাকে লিখেছে ইমেলে, যে এই পুরো ব্যাপারটা দেখে সোমার মা তো অবাক হয়েইছে, ইভেন ও খুব অবাক হয়ে গেছে যে যেই মেয়েটা ক্লাসে বিশেষ কথা বলে না, বিশেষ ওর সাথে খুব যে বিশাল বন্ধুত্ব তাও নয়, হ্যাঁ বাকি সবার থেকে ক্লাসেও হয়তো ওর সাথে একটু বেশি কথা বলে। যাই হোক, তোর মা বলছে না না তোমাকে কিচ্ছু করতে হবে না। তো তারপরে ওকে ছাতা দিয়ে বৃষ্টিটা একটু আগের থেকে যখন মনে হলো, তখনও বৃষ্টি পড়ছিল একটু কমছে, তো ও তখন ওটা নিয়ে বেরিয়ে যায়, ছাতাটা নিয়ে। পিঠে ব্যাগ ছিল, এক হাতে প্লাস্টিক আর ওর হাতে ছাতা নিয়েও মানে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরের দিন ছুটি ঘোষণা করা হয়েছে, স্কুল থেকে বলেছে পরের দিনটা বন্ধ থাকবে, কারণ যেহেতু আশপাশে সব মানে প্রচুর জল হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আশপাশের রাস্তাগুলোয় জল জমে গেছে। তো এইবারে যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ও তো বাড়ি চলে গেল, মেয়েটা সোমা না খুব চিন্তিত হয়ে পড়লো যে কী ব্যাপার হলো, ওর কি বাড়িতে কি আজকেই ও খেয়ে আসেনি মানে। আর মেয়েটা কিন্তু এমনিতে খুবই রোগা। এবার রোগা অনেকেই থাকে ওই বয়সে, কিন্তু ভাবছে যে এত খিদে ওর পেয়েছিল। ও যখন মানে আমরা যখন ফিরছিলাম, মানে অ্যাকচুয়ালি কথাটা খুব ক্যাজুয়ালি সোমা বলেছিল যে ঠিক আছে ওকে একবার বলি, কিন্তু ও যে এতটা ওর পেটে খিদে ছিল বা ওর বাড়িতে ওর ভাই না খেয়ে রয়েছে, সেই বিষয়টা না ওর কাছে ওর ভিতর থেকে ওর খুব নাড়া দিয়ে যায়। যাই হোক, তো সব ঝড় বৃষ্টি মিটে যায়। তারপরে যেদিন আর কি স্কুলে যায়, তো স্কুলে গিয়ে দেখছে যে ওই মেয়েটি চলে এসছে আর কি, ওর আগেই স্কুলে এসছে, সোমার আগেই। তো সোমাকে দেখে হাসছে, সোমাকে বলছে যে বাবা তোর মা কত খাবার পাঠিয়েছিল জানিস রাতের বেলা, আমার আর ভাইয়ের মানে আমারও হয়ে গেছে, ভাইয়ের জন্য নিয়েছিলাম কিন্তু কাকিমা এত খাবার দিয়েছিল যে আমারও পেট ভরে গেছিলো, আমিও আবার পেট ভরে খেয়েছি। তো ও বলেছে বাহ খুব ভালো করেছিস সেই সমস্ত। তো তখন ও বলছে কি আচ্ছা তুই কি আজকে বিকেলে বাড়ি থাকবি। তো সোমা বলেছে হ্যাঁ আমি বিকেলে বাড়ি থাকবো। তো বলছে ঠিক আছে তোদের বাড়ির ওই টিফিন কৌটোটা তো আমার কাছে আছে, আমি স্কুল থেকে স্কুলে আসার পথেই আমি আনতাম, কিন্তু আমি ভুলে গেছি, আমি বিকেলবেলা তোদের বাড়ি গিয়ে দিয়ে আসবো। তো সোমা বলছে তুই চিনতে পারবি আমাদের বাড়ি। বলছে হ্যাঁ হ্যাঁ চিনতে কেন পারবো না, তোর বাড়ি আমি চিনতে পারবো। যাই হোক, তো সেদিন আর ওর সাথে সেরকম ক্লাস আর কথা হয়নি। তো বাড়ি থেকে 4টের সময় স্কুল ছুটি হয়, বাড়ি এসছে। ঠিক যখন 5:30 বাজে ওদের বাড়িতে, ওদের বাড়ির গেটে ঠক ঠক আওয়াজ হচ্ছে। তো স্বাভাবিকভাবেই সোমা ভাবছে যে নিশ্চয়ই ওই মেয়েটি আসবে বলেছিল টিফিন কৌটোটা ফেরত দিতে। তো যথারীতি গেট খুলে দেখছে যে ওই এসছে, ওই মেয়েটি এসছে। এবার মেয়েটি যে এসছে, মেয়েটার পরনে যে জামাটা ছিল, ও যেটা লিখেছে যে পরনের ওর জামাটা মানে খুবই পুরনো জামা দেখে বোঝা যাচ্ছে, কিছু কিছু জায়গায় সেলাই একটু একটু হয়তো খুলেও গেছে, কিন্তু জামাটা বেশ পরিষ্কার, এমন নয় যে ময়লা জামা। এবং ও সাথে করে ওর মায়ের আগের দিনের দেওয়া প্লাস্টিকের সেই টিফিন কৌটোটা নিয়ে এসছে, এবং টিফিন কৌটোটা কিন্তু খালি আনেনি। টিফিন কৌটোর মধ্যে একেবারে গাছ পাখা কিছু পেয়ারাও পেরে এনেছিল। মানে ওর মধ্যে তখনই ওই মেয়েটার মধ্যে এই সেন্সটা ছিল। মানে দেখবেন এটা আগেকার দিনেও এখনও অনেকে মানে, কিন্তু এটা আগেকার দিনে এগুলো খুব হতো যে মানে কেউ হয়তো কাউকে কোনো খাবার জিনিস দিলে বা কোনো জন্য কিছুর জন্য যদি কোনো একটা পাত্র কোনো বাড়িতে দিতে হতো, তো অন্য যারা ছিল যাদের বাড়ি থেকে আবার পাত্রটা ফেরত দেওয়া হতো, এরকম অনেকেরই বাড়িতেই নিয়ম আছে, মানে আমার বাড়িতেও নিয়ম আছে, পাত্র কখনোই খালি ফেরত দিতে নেই। তার মধ্যে কিছু একটা খাবার জিনিস হোক, সেটা বাড়ি থেকে বানানো হোক বা কিনে আনা হোক, দিয়ে ফেরত দিতে হয়। তো ওটা দেখে না ওরও খুব অবাক লাগে যে ও এরকম পেয়ারা কোথা থেকে পেলো। তো তখন সোমা জিজ্ঞেস করছে তুই পেয়ারাগুলো কোথা থেকে পেলি, তোদের বাড়ির গাছে? তো বলছে না আমাদের বাড়ির গাছের নয়, কিন্তু আমাদের বাড়ির ঠিক মানে 2টো বাড়ি পরেই একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে ওরকম পেয়ারা ঠেয়ারা খাওয়ার কেউ নেই, তো আমাদেরকে বলেছে যে তোদের যখন যখন লাগবে তোরা পেয়ারা পেড়ে নিয়ে যাবি, কিন্তু দেখবি গাছটা যেন না ভাঙে। তো বলছে ওখান থেকে আমি পেরেছি। তো তখন ওই মেয়েটি বলছে মানে ওর মাকে বলছে, ওকে বলছে, সোমাকে বলছে যে একটা একটা করে খাও, তোমরা খুব ভালো খেতে পেয়ারাটা। তো ওরা পেয়ারা খায় এবং ওকেও একটা দেয়, তো ও ওখানে মেয়েটিও একটা খায়।
তো এই করে কিন্তু মানে এই রকম ব্যাপার থেকে ওই মেয়েটার সাথে সোমার কিন্তু একটা বেশ বন্ধুত্ব তৈরি হয়। এবং এই বন্ধুত্ব যখন তৈরি হয় তখন সোমার মা মানে মাঝে মধ্যে ওকে বাড়িতে ডাকতো, কিছু ভালো মন্দ রান্না করে ওকে খাওয়াতো, ও আবার দিয়ে দিত, ওর ভাইয়ের জন্য নিয়ে যেত। এরকম করে 3-4 বার এরকম ওদের বাড়ি আসা যাওয়া হয় ওই মেয়েটার। এরপরে একদিন ওদের বাড়িতে এরকম এসছে, তো এসে মানে সেদিনকেও স্কুলে এসছে, খুব খুব ওর মানে খুব ভয়ে ভয়ে রয়েছে, ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর সাথে কিছু একটা ঘটনা ঘটেছে। তো ওকে সোমা জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, তোকে আজকে এরকম লাগছে কেন? তো ওই মেয়েটা বলছে যে আর বলিস না, ওসব ছাড়, আমার ব্যাপার বাদ দে, তোর বল। তখন ও বলছে যে এই তো দেখ সামনে পরীক্ষা, পড়াশুনো করতে হবে, তুইও কিন্তু একটু পড়াশুনো কর। তো তখন ওই মেয়েটা বলছে যে আমার আর পড়াশুনো হবে না রে, আমি মানে আমি আর আমার ভাই, আমার মা যে কত কষ্ট করে থাকি, সেই কষ্টের মধ্যে আদৌ কি আমার পড়াশুনো হবে রে? আমার হয়তো আর পড়াশুনোটাও হবে না, কোনদিন হয়তো আমাকে স্কুলটাও ছেড়ে দিতে হবে। তো তখন সমাজ জিজ্ঞেস করছে যে কেন, তোকে স্কুল ছাড়তে হবে কেন, কি হয়েছে? তো যাই হোক, তো তারপরে আশেপাশে আরও স্টুডেন্ট ছিল, তো মানে যেটা সোমা বুঝতে পারে যে ওই মেয়েটা সবার সামনে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করতে চায় না, তো ও আর কিছু বলে না। তো সোমা ওকে বলে যে আজকে বিকেলে আমাদের বাড়িতে কীর্তন হবে, তো কীর্তনের পরে মানে ওদের বাড়িতে বছরে 2বার করে কীর্তন হতো সেই সময়, তো কীর্তনের পরে ওই সমস্ত যারা কীর্তনিয়া ছিল বা আরও যারা যারা আছে তাদের সবাইকে ঢালা ও খিচুড়ি আলুর দম খাওয়ানো হয়। তো ওকে বলেছে তুই তোর ভাইকে নিয়ে তোর মাকে নিয়ে চলে আসবি। তো ও বলে যে মাকে তো আনতে পারবো না, মা কাজে থাকে, তো ভাইকে নিয়ে আমি পারলে যাব। এবারে তো চলে গেছে, ওরা স্কুল থেকে বাড়ি চলে গেছে, সন্ধ্যেবেলা ওদের বাড়িতে কীর্তনের আসর বসেছে। এবার ওদের বাড়িতে 7:30 থেকে খিচুড়ি খাওয়ানোটা শুরু হবে, তো ওকে বলেছে তুই তাড়াতাড়ি চলে আসবি। সে ওয়েট করছে ওয়েট করছে, আসে না আসে না করে 9টা বেজে গেছে। তো তখন ভাবছে যে এত রাতে তো আর ওর পক্ষে আসা সম্ভব নয় মেয়েটার পক্ষে। তো ও কী করেছে, পরের দিন মানে পরের দিন যে যখন স্কুল ছিল, সোমা কিছু শুকনো ফল, তারপরে শুকনো কিছু খাবার ওর জন্য স্কুলে নিয়ে গেছে যে ওকে দেবে। তো গিয়ে দেখছে যে ও সেদিন স্কুলেও আসেনি। তো কয়েকটা আশেপাশে ওর পাশে যারা যে কটা মেয়ে বসে ওদের সবাইকে জিজ্ঞেস করেছে যে ও কেন স্কুলে আসে, তো বলছে আমরা জানি না কেউ, মানে ওর আশেপাশের বাড়িতে কেউ থাকেও না, এবং ও কেন যে পরদিন স্কুলে আসেনি বা আগের দিনও যখন ওই কীর্তনের দল ওদের বাড়িতে আসবে, কীর্তন হবে, খিচুড়ি খাওয়া নিমন্ত্রণে কেন এলো না, সেটা কিন্তু ওর কারণটা কিছুই বোঝা গেল না। এবং এই করে একদিন নয়, পরপর 3 দিন কিন্তু ওই মেয়েটা স্কুল কামাই করে। এবার এদিকে সোমা ওর বাড়ি চেনে না, কোনো খোঁজও পাচ্ছে না। তো ওটা একটু মনে মনে খটকা লাগতে থাকে যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে এরকম কি হলো। আর একদিনও আমাকে বলছিল যে ওর পরিবারে খুব সমস্যা। তো তারপরের দিন মানে সেই সময় ওদের মানে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা হবে, তো পরীক্ষার রুটিন দেওয়া, এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট কিছু পরীক্ষার ইম্পর্টেন্ট ক্লাস হয় যেগুলো কোশ্চেনগুলো আসতে পারে তার উপরে বেস করে, তো ওদের স্কুলেও এগুলো হতো। এবার ওই 3 দিন যে স্কুলেও গেল না, সেই 3rd দিন বিকেলবেলা সোমাদের বাড়িতে হঠাৎ করে ওই মেয়েটি আসে, এবং ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও দীর্ঘদিন ঘুমোয়নি, চুল উস্কো খুস্কো, চোখের তলায় পুরো কালি পড়ে গেছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও বহুদিন কিছু খায়নি। তো ওকে দেখে না সোমা বলছে কি রে, তুই 3 দিন স্কুল আসিস না, তোর এখন কি এরকম অবস্থা কেন, তুই চুল টুল আঁচড়াসনি? তো তখন না ও মানে পুরো হাঁপাচ্ছে, মানে দৌড় দৌড়তে এসছে এরকম টাইপের। তোকে বলছে যে এই আমাদের পরীক্ষার কি রুটিন দিয়েছে? তখন বলছে হ্যাঁ রুটিন দিয়েছে, এই এই ক্লাসে এই এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করতে বলেছে, প্র্যাকটিস করতে বলেছে বাড়িতে। তো বলছে যে আচ্ছা আমি ও একটা খাতার একটা পেন নিয়ে এসেছিলো, বললো যে আমি তোর থেকে এগুলো লিখতে এসেছি, আমি কাল থেকে স্কুলে যাব। তো সব লেখা টেখা হয়ে গেছে, ওর মা একটু খাবার দিয়েছে। তো সেই একই রকম মানে যখনই ওকে কোনো খাবার কিছু দেয়া হতো ও মানে এক নিঃশ্বাসে খাবারটা শেষ করে দিত। তো সেটা তো হলোই। তো এবারে যেটা হলো যে সোমা ওকে জিজ্ঞেস করছে আচ্ছা তুই সেদিনকে স্কুলে বলছিলি যে তোর বাড়িতে খুব সমস্যা, তুই হয়তো পড়াশোনাটাও আর কন্টিনিউ করতে পারবি না, তুই এগুলো কেন বলছিলি? তো তখনও বলছে যে আমার বাড়িতে না মানে খুব অশান্তি হয়। ওই মেয়েটা আর কি বলছে দুঃখ করে। তো তখন বলছে কিসের অশান্তি? তো তখন প্রথমেও বলতে চায় না, তো সোমা তখন অনেক ওকে জোর করে। তো জোর করার পর যেটা জানতে পারে যে ওই মেয়েটির
বাড়িতে মেয়েটার বাবা, মা, ভাই আর ঠাকুমা এরা থাকে। এবং ওর বাবার একটা খুবই বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে যে উনি প্রায় সপ্তাহে 5 থেকে 6 দিন মানে মদ্যপান করে বাড়িতে এসে প্রচণ্ড ঝামেলা করে। এবং ঝামেলাটা যখন করে তখন না মানে ওই যে মদ খেয়ে উনি আসেন, আসার পরে না উনি মানে কিছু বুঝতে পারেন না যে কে মানে বউ, বাচ্চা, মা কাউকে সে চিনতেও পারে না, কিছুই করে না, মানে সে প্রচণ্ড ঝগড়া অশান্তি করতে থাকে। এবং ঝগড়া অশান্তি করার পরে সে শুধু সেই ঝগড়া অশান্তি অবধি কিন্তু বিষয়টা সীমাবদ্ধ থাকে না, সে উঠে মারধর করতে থাকে। মানে হাতের কাছে কাঠ থেকে শুরু করে মানে হাতা খুন্তি যা পায় সেটা দিয়ে নাকি ঘরের লোককে মারধর করে। এবং এরকম 1-2 দিন নয়, দিনের পর দিন হয়। তো মাঝখানে নাকি মানে এরকম যখন খুব বেড়ে গেছিল, তো আশেপাশের লোকেরা ওনাকে বোঝায়, তারপরে ওনাকে কাউন্সেলিং করে যে এরকম আপনি করবেন না, এরকম করাটা আপনার ঠিক না। তো মাঝখানে কদিন নাকি ওর বাবা এই সমস্ত কিছু থেকে বিরত ছিলেন, উনি মদও খেতেন না, আর এরকম মদ না খেলে ওরকম মারধর করা, ঝগড়া অশান্তি করা এগুলো উনি করতেন না। কিন্তু আবার ওটা স্টার্ট হয়, এবং যখনই এরকম হয় তখনই কিন্তু মানে ওকে, ওর ভাইকে সামনে দেখলেই প্রচণ্ড ওদেরকে ঘর থেকে কখনো বেরিয়ে যেতে বলে, কখনো মারধর করতে শুরু করে। ওর ঠাকুমা বাঁচাতে গেলে সেটাও শোনে না। তো আরও একটা বাজে বিষয়, সেটা হচ্ছে যে ওর বাবা একটা মানে ফ্যাক্টরিতে কাজ করতেন। তো সেই ফ্যাক্টরি থেকে কাজ করে যতটুকু যা টাকা পয়সা পেতেন, উনি পুরোটাই নিজের এই সমস্ত নেশাভান করার উপরে সেই টাকাটা কিন্তু উনি খরচা করতেন। উনি বাড়িতে একটা পয়সাও দিতেন না। খুব জোরজার করলে হয়তো 100-200 টাকা কখনো দিতেন, আবার কখনো কখনো সেটাও দিতেন না। তো সংসার চালানোর জন্য 2টো বাচ্চা রয়েছে, তো এই সমস্ত কিছুর জন্য ওর মা সকাল থেকে কাজে বেরিয়ে যান। এবং উনি বিভিন্ন জায়গায় যে রান্নাবাড়ির যে কাজ হয়, সেই রান্নাবাড়ির কাজ, সেটা বিয়েবাড়ি হোক, কোনো অনুষ্ঠান বাড়ি হোক, সেইখানে রান্নার হেল্পারের কাজ করেন। যে অনেক বড় যে ক্যাটারিং সার্ভিস থাকে সেখানে তো প্রচুর রান্না বা হেল্প করার তো লোক লাগে, কখনো সেই কাজ করে, কখনো হয়তো কোনো বাড়িতে কোনো অসুস্থ মানুষ রয়েছে তার কোনো কাজ করে দিতে হবে। এই রকম মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করে মানে বেসিক্যালি ওর মাই কিন্তু সংসারের সমস্ত প্রয়োজনীয় যা যা থাকে সেগুলো যোগান দেন। তো এইরকম যখনই ঘটনা, এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে, এবং পুরো এই বিষয়টার জন্য কিন্তু মানে ওই মেয়েটি এবং ওর ভাইয়ের কিন্তু খুবই মানে মাঝে মধ্যে কোণঠাসা অবস্থা হয়ে যায়। এবং কখনো যদি ওর মায়ের ফিরতে দেরি হয় এবং তার মধ্যে যদি ওর বাবা চলে আসে, তখন কিন্তু উনি মানে খাবার হয়তো রান্না করার মতো কিছু নেই, তো সেই এসে যদি দেখে যে সে ঘরে খাবার নেই, তখন কিন্তু ওর বাবা প্রচণ্ড মানে রাগারাগি করতে থাকে, এবং রাগ মানে খাবার তৈরি কেন নেই সেই জন্য কিন্তু সে তার ছেলে মেয়েদেরকে মারতে থাকে। তো এইরকম ঘটনাই সেদিন ঘটে। মানে যে 3 দিন ও স্কুলে আসেনি তার পিছনে কারণটা হিসেবে ও বলে যে সেদিন রাতের বেলা ওর মায়ের আসতে একটু দেরি হয়, কারণ ওর মা কাজ করেন যেহেতু, সেই জন্য কাজের সময় তো সবসময় ঠিক থাকে না। আর সেদিনকে বাড়িতেও ওদের নাকি চাল খুব বেশি ছিল না। আর ওর ঠাকুমা আবার মাঝে মধ্যে, ওর এক দূরসম্পর্কের পিসি আছে, তো সেখানে গিয়ে গিয়ে উনি মাঝে মধ্যে থাকেন, যেহেতু সংসারে এত অশান্তি, অভাব সমস্ত কিছু রয়েছে। এবং উনি নিজেও যতদিন পেরেছেন কাজকর্ম করেছে, যেহেতু ওনার অনেক বয়স হয়ে গেছে, তো সেই জন্য উনি আর স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে পারেন না। তো সেদিন ঘরে এই মেয়েটি এবং ওর ভাই ছিল, এবং ঘরে খুবই অল্প কিছু চাল পড়েছিল। তো সেই পরিমাণ চাল মানে ফুটিয়ে ভাত রান্নাও যদি করা হয়, তাতেও একটা মানুষেরই পেট পুরোপুরি ভরবে না, সেখানে 4টে মানুষ কি করে খাবে। আর ঘরে এছাড়া আর কোনো সবজি বাজার কিছুই ছিল না, যা হয় আর কি, টাকা পয়সা না থাকলে বাজার সবজি কোথা থেকে আসবে। ওর মা কাজ করে ফেরার পথে কিছু কিনে আনবেন, তবে গিয়ে সেটা দিয়ে রান্না হবে। তো ইন দ্য মিন টাইম ওর বাবা নাকি বাড়ি চলে আসে, এবং এসে যখন উনি খেতে চান ওর কাছে, ওকে বলে যে খেতে দিতে, তো স্বাভাবিকভাবেই ও কিছু খেতে দিতে পারে না। তো সেটার জন্য উনি প্রচণ্ড রেগে যান, রেগে গিয়ে উনি ঘরে জিনিসপত্র ছুঁড়তে থাকেন। এবার ওর ভাই ক্লাস 5-এ পড়ে, ছোট বাচ্চা, বুঝতেই পারছেন, তো সে খুব ভয় পেয়ে যায় প্রথমে। তো এরপরে যেটা হয় যে ওর ভাই এরকম ব্যাপারে যেহেতু ভয় পেয়ে যায়, তো সেখানে আরও ঝামেলা বেড়ে যায়, এবং তখন ও একটা দুটো মুখে মুখে কথা বলে যে তুমি এরকম কেন করছো, তো ওকে মারতে যায়।
এবং সেদিন ওকে পুরো এত মানে বাড়িতে অশান্তি হয় এবং ওকে মানে বেশ কিছুটা মারধরও করে, এবং তারপরে ওর ভাইকে নিয়ে বাধ্য হয়ে ও ঘর থেকে পালিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, এই যে ও পালিয়ে বেরিয়ে যায়, এবার ওদের আশেপাশে যেখানে মানে ওই রেল কলোনি টাইপের একটা জায়গা ছিল, তো মানে সবাই আশেপাশের লোকেরা জানতো যে এই লোকটা এরকম করে। তো প্রথম প্রথম সবাই অনেকে বোঝাতো ওদের আশেপাশের লোকজন যারা ছিল, কিন্তু তারপরে না সবাই ভাবতো যে এই লোকটাও শুধরোবে না, এদের রোজই লেগে থাকে। ফলে কেউই না আর খুব বেশি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাইতো না। খুব স্বাভাবিক বিষয়, পারিবারিক বিষয়ের মধ্যে কেউই খুব একটা তো ইন্টারফেয়ার করতে চায় না। তো ও বেরিয়ে যায়, যে দূর মা আসতে এখনো মনে হয় দেরি আছে, ওর ভাইকে নিয়ে পালিয়ে বেরিয়ে যায়, নাহলে তো মারধর খাবে ওর বাবার হাতে। তো পালিয়ে গিয়ে ও ওদের ওই স্টেশনের ওপার দিয়ে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে একটা শ্মশান। তো কি করবে, ওর ভাইকে নিয়ে সোজা ওখানে চলে যায় এবং ঘুরতে ঘুরতে ওই শ্মশানের যে এরিয়াটা রয়েছে সেখানে যায়। এবার দেখুন, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাদেরও তো খিদে পেয়েছে, তারাও সকাল থেকে কাজকর্ম করেছে, স্কুলে গেছে, স্কুল থেকে ফিরেছে, তারও তো একটা খিদে পায়। তার মধ্যে ঘরে এরকম চরম অশান্তি, ওকে আর ওর ভাইকে একটু মারধর করে, কারণ নেশার ঘরে ছিলেন, জিনিসপত্র ছুঁড়েছে, ওদের লেগেছে। পুরো ক্লান্ত অবসন্ন হয়ে ও আর ওর ভাই ওই শ্মশান চত্বরে গিয়ে উপস্থিত হয়। এবার ওই শ্মশান চত্বরে যখন ওরা যায়, সেই শ্মশানে গিয়ে দেখতে পায় যে ওখানে কোনো একটা মানে তখন মানে এই ঘটনাটা বেশ অনেক বছর আগেকার ঘটনা। তো তখন না ওই জায়গাটায় মানে নর্মাল ছিল, মানে ওরকম ইলেকট্রিক চুল্লি এরকম কোনো সিস্টেম ছিল না। তো ওরা দেখতে পায় যে দূরে একটা জায়গায় কোনো একটা শবদেহ দাহ করা হয়ে গেছে। তো সেখানে না মানে মানে দেখবেন, আপনারা হয়তো জানেন, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে এই ধরনের শবদেহ দাহ করার পরে কিন্তু যারা শ্মশান যাত্রী থাকে তাদেরকে না মিষ্টি খেতে দেয়া হয়। এটা একটা রীতিতে আছে। তো ওরকম দাহ হয়ে গেছে এবং ও আর ওর ভাই তখন মানে দুজনেই খিদে পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে, বাড়িতে কেউ নেই, এরকম ওর বাবা এসে জিনিসপত্র ছোড়াছুটি করেছে, ওদেরও লেগেছে। তো ওদের না খুব খিদে পেয়েছে এবং মানে ওরা পুরো ফ্রাস্ট্রেটেড, বুঝতেই পারছেন ওইটুকুটুকু দুটো, একজন ক্লাস 8-এ পড়ে, একজন ক্লাস 5-এ পড়ে, কী বা তাদের বয়স। তো ওরা ওরকম ছুটে ওই শ্মশান চত্বরে এসে দেখছে যে একটা দাহ হয়ে গেছে এবং তারপরে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো ওর ভাই না, তখন তো ওর ভাই তো আরেকটু ছোট, ওর ভাই হঠাৎ করে বলছে, দিদি চ ওখানে মিষ্টি দিচ্ছে, চল মিষ্টিটা খাই। খিদে পেয়েছে, দেখুন যখন একটা মানুষের মধ্যে খিদেটা কাজ করে না, তখন কিন্তু সেই মানুষ আর কিছু মানে দ্বিতীয় কোনো কিছু চিন্তা করতে পারে না। তার প্রথম কনসার্ন থাকে কিন্তু যে তাকে তার মানে ক্ষুধাটাকে বা খিদেটাকে নিবারণ করতে হবে। তো ওর ক্ষেত্রেও সেটাই হয়। তো ও প্রথমে বলে যে না না, ওরা ওখানে শবদেহ দাহ করেছে, বলছে কেউ হয়তো মারা গেছে, ওইটা আমাদের খেতে নেই। তোর ভাই বলছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তুইও চ। বলে ওর ভাই ওকে হাত ধরে টেনে নিয়ে যায় এবং সেই সময় ওরও এত খিদে পেয়ে যায়, ও আর কিছু সাত পাঁচ ভাবে না, কিন্তু এটুকু বুঝতে পেরেছিল যে মারা গেছে কেউ, তাদেরই বাড়ির লোক এরকম মিষ্টি দিচ্ছে। তো ওদের কাছে যখন ওরা যখন গিয়ে ওখানে উপস্থিত হয়, তো মানে এই ধরনের কাজের ক্ষেত্রে তো কতজন যাচ্ছে মোটামুটি হয়তো তারা গুনে গেথেই মিষ্টিটা কিনেছিল। তো ওখানে দেখছে যে কোনো মিষ্টি নেই, মানে যে কজনকে আর কি ওখানে শ্মশান যাত্রী ছিল তাদের প্রত্যেকের নামে নামে মিষ্টি কেনা হয়েছিল, মানে কতজন আছে সেই হেড কাউন্ট করে মিষ্টিটা কেনা হয়েছে। এবার এরা দুজন যে ওখানে গেছে, গিয়ে হাত পেতেছে মিষ্টি খাবে বলে, তো সেই সময় দেখছে মিষ্টিটা ফুরিয়ে গেছে। এবার যিনি মিষ্টি বিলি করছিলেন, তো তারই বাড়ির কেউ একজন হয়তো মারা গেছেন, তো তারও অবভিয়াসলি একটু খারাপই লাগে যে দুটো বাচ্চা এলো, মিষ্টি দিতে পারলাম না। তো তখন সে না মানে বলছে আর তো মিষ্টি নেই। তো তখন লোকটা বলছে যে একটুখানি সময় দাও, আমি তোমাদের জন্য মিষ্টি আনিয়ে দিচ্ছি। এবার ওইখানে যারা আর কি ওই মৃতদেহে দাহ করার জন্য এসছিল, তো তাদের মধ্যে কয়েকজন ছিল, তো তারা বলছে যে আচ্ছা আমাদের তো এখনও যেতে অনেক দূর যেতে হবে। তো বলছে যে এখন যদি আবার মিষ্টি নিয়ে যাই তাহলে মানে কাছাকাছি কোনো মিষ্টির দোকান তখন খোলা নেই, আর কাছাকাছি কোনো দোকান ছিলও না, কারণ ওরা আমি বললাম যে ওদের একটু স্টেশন পার থেকে একটা এরকম জায়গা একটা ছিল, আমি এক্স্যাক্ট জায়গাটার নাম বলবো না, তবে এটা নদিয়া জেলাতেই। তো তখন ওই লোকটা বলছে যে মিষ্টির দোকান তো এখন খোলাও পাওয়া যাবে না, অনেক দূর যেতে হবে, আর আমাদের কিন্তু ফ্রিজে অনেক কাজ আছে।
তো একটা শবদেহ দাহ করার পরে বাড়ি ফেরার আগেও অনেকগুলো কাজ থাকে, তো তখন বলছে যে তুই একটা কাজ কর, এখন তোদের মিষ্টি দেওয়া সম্ভব না, তুই ওদের কিছু টাকা দিয়ে দে, টাকা দিয়ে দে, ওরা কিছু একটা কিনে নেবে। তো তখন মানে ওদের তো মনটা খুব খারাপ হয়ে গেল। ওর ভাই বিশেষত তখন খুব ছোট, তো ওর ভাই বলছে না আমি মিষ্টি খাবো, আমি মিষ্টি খাবো, আমার খুব খিদে পেয়েছে, এরকম করে বলছে। তো তখন ওই শবদেহের সাথে শবদেহ দাহ করতে যে আরও যারা লোক এসেছিলো, তো তারা ওর ভাইকে ওকে বলছে যে এখানে না কোনো মিষ্টির দোকান নেই, আমরা এই মিষ্টিটা আগেই নিয়ে নিয়েছিলাম, এই জাস্ট কাজ হলো অনেক দূরে মিষ্টি দোকান, আমাদের অনেক অনেক দূরে যেতে হবে, তো এরকম করে বোঝায়। তো তখন ওই মেয়েটা বলে যে না না কাকু ঠিক আছে, ও একটু ছোটো মানুষ, ও বুঝতে পারেনি। তো তখন যাই হোক ওদেরকে জোর করে কিছু টাকা ওদের হাতে দেয় এবং বলে যে তোমরা মিষ্টি কিনে নিও, এরকম করে বলেছে। তো তারপরে আশেপাশে কিছু লোকজন জিজ্ঞেসও করেছে যে তোমরা এই রাতের বেলা শ্মশানে কী করছো। তো ওরা বলছে আমাদের বাড়ি কাছেই, মানে ব্যাপারটা তো তখন ভয় পেয়ে গেছে যে এখন যদি বলে যে আমার বাবা এরকম নেশা করে এসে মারধর করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, সেগুলো তো বলা যাবে না, বাড়ির ব্যাপার। তো তখন ওরা বলছে না আমাদের বাড়ি একদমই কাছে, আমরা দেখলাম এখানে লোকজন রয়েছে, তো সেই জন্য আমরা এসছেই বলে, মানে বিশেষত ওই মেয়েটাই পুরো বিষয়টাকে আর কি একটু সামলে নিয়ে ওখান থেকে চলে যায়। এবার হেঁটে হেঁটে যখন আসছে ওরা মানে বেশ শ্মশানের অনেকটা, মানে সেই শ্মশানের যে চত্বরটা ছিল ওখানে ওরা অনেকটা চলে গেছিল। এরপরে যেটা হয়, সেই যারা শবদেহ দাহ করতে এসেছিল তারা সব গাড়ি নিয়ে উঠে উঠে পড়ে। এবার ওরা যখন শ্মশানের জায়গাটা থেকে বেরিয়ে আসছে, তো তখন ওখানে দেখছে যে একটা লোক দাঁড়িয়ে আছে, এবং ওই লোকটা সম্পূর্ণ অজানা অচেনা একটা লোক। এবং সেই লোকটার পরনে নাকি, যেটা ও বলেছিল সোমাকে, যেটা সোমা লিখেছে ইমেলে, যে একটা হালকা লাল রঙের একটা তান্ত্রিক টাইপের একটা রক্ত বস্ত্র পরে দাঁড়িয়েছিল কেউ, সেটা লাল ধুতি হোক বা এরকম একটা কিছু। কিন্তু লোকটার যে বিশাল দাড়ি রয়েছে, জটা রয়েছে, এরকম কিন্তু নয়, স্বাভাবিক। তো সেই লোকটা ওদেরকে দেখে হঠাৎ করে বলছে কি যে তোরা কি মিষ্টি খাবি, তোদের কি খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো তখন মানে ওই মেয়েটা তো বুঝতে পেরেছে যে সেভাবে শ্মশানে এসে মিষ্টি মিষ্টি খাওয়াটা ঠিক হয়নি, তো ওরা ওটা চলে যাচ্ছে, তো ওরা কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে। তো ওর ভাই তখন হঠাৎ করেই বলছে যে হ্যাঁ আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমাদের তো কিছু খাওয়াও হয়নি, সেই সকালে একটু ভাত খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি সকালের পর থেকে, খুব খিদে পেয়েছে। তো তখন ওই লোকটা বলছে যে তোরা আমার কাছে আয়, আমার এই সামনেই আমি আমি এখানে থাকি, আমি তো এখানকারই, তো তোদেরকে আমি মিষ্টি দেবো, চলে আয়। তো ওর তো তখন একটু বড়, ক্লাস 8-এ পড়ে, উঠেছে সবে 8-এ। তো ওর না মানে মনে হয় যে এই লোকটা মনে হয় ঠিক নয়, এ আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য ডাকছে, এটা তো হতে পারে না, কারণ এই শ্মশানে কে থাকে। তো তখন ওই মেয়েটি তখন বলছে যে না না কাকু, আমরা আমাদের বাড়ির সামনেই, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ও কী করেছে, ওর ভাইয়ের হাতটা চেপে ধরে আরও হনহন করে হাঁটা লাগিয়েছে। তো তখন ওই লোকটা পিছন থেকে ডেকে মানে একটু মৃদু হেসে বলছে যে বাড়িতে যাবি, তোর মা তো এখনো বাড়ি আসেনি, তোর মায়ের আসতে আরও আধা ঘন্টা দেরি, তোর মা বাড়ি আসেনি আর তোর বাবা এখনো ঘুমিয়ে যায়নি, তো তোরা এখনই কি বাড়ি যাবি, এরকম করে বলেছে। এই কথাটা শুনে ও না মানে পুরো থেমে যায় মেয়েটা, ভাবছে যে আমি এই লোকটাকে তো চিনি না, এই লোকটা কি করে জানলো যে আমার মা এখনো কাজ থেকে ফেরেনি, আমার বাবা এখনো ঘুমিয়ে যায়নি, এখনো গেলে যদি রাগারাগি করতে পারে, ঝগড়া অশান্তি করতে পারে, এটা কি করে হলো, কি করে জানলো লোকটা। তো এইটা ও মনে মনে ভাবছে, আর ওর ভাই না ছোট, তো বলে ফেলেছে যে তুমি কি করে জানলে কাকু যে আমার মা এখনো কাজ থেকে ফেরেনি। তো তখন লোকটা বলছে যে তোরা এদিকটায় আয়, এই বলে যখন ডেকেছে, তো ওই শ্মশান এরিয়ায় মানে প্রায় প্রত্যেকটা শ্মশানে একটা করে কিন্তু মন্দির থাকে। তো ওখানেও নাকি একটা ছোট্ট মা কালীর মন্দির ছিল। তো সেই মন্দিরের মানে তখন ওটা ওরকম শ্মশান ছিল, এখন আর সেটা নাকি ওরকম নেই। তো যাই হোক, তো বহু বছর আগের ঘটনা আমি বলছি। তো ওই শ্মশানের যে জায়গাটা ছিল, তো সেখানটায় দেখছে যে মানে মন্দিরটা ছোট কিন্তু একটা দাওয়া মতো জায়গা ছিল। তো সেই দাওয়া মতো জায়গায় ওর যেটা দেখেছিল মেয়েটা, যে পুজোর কিছু সরঞ্জাম সাজানো রয়েছে, এবং ওই ভদ্রলোক একাই, আর কেউ নেই, এবং সেটা মন্দিরের বাইরে, মন্দিরে মা যেরকম রয়েছেন সেরকম রয়েছে, আর উনি বাইরে একটা কিছু পুজোর একটা ক্ষেত্র উনি প্রস্তুত করেছেন, সেখানে বেশ কিছু ফুল মালা আরও বেশ কিছু জিনিসপত্র ছিল।
তো তখন ওরা না মানে গেছে, মানে ও ভাবছে যে ব্যাপারটা কি হলে, লোকটা জানলো কি করে, তাহলে কি লোকটা আমাদেরকে চেনে, ও বুঝতে পারছে না। তো তখন বলছে তোদের এখানে বস, তোর এখানটায় বস বলে ওই সামনের জায়গাটা দেখিয়েছে। তো মানে তখনকার দিনকাল দেখুন, মানে এখন যেরকম সমাজ হয়ে গেছে বা এখন যে ধরনের ঘটনা ঘটছে আশপাশে, তাতে এভাবে রাতের বেলা কেউ প্রথম কথা বেরিয়ে যাবেও না, যদি যায়ও একদম অচেনা কোনো মানুষ যদি বলে যে এখানে বসো বা এখানে দাঁড়াও, তাহলে কিন্তু কেউ সেই সাহসটাই পাবে না। কিন্তু তখনকার সময় না এতটা দিনকাল এতটা এরকম ছিল না, মানুষ মানুষকে বিশ্বাস করতো, আর ওই লোকটাও খুব মানে মিষ্টি করে খুব শান্তভাবে ওদের সাথে কথা বলে। তো ওর ভাই না মানে ওখানে গিয়ে যখন বলেছে বসতে, ওর ভাই প্রথমেই বলছে তুমি যে বললে আমাদেরকে মিষ্টি দেবে, মিষ্টি দাও মিষ্টি দাও এরকম করে বলছে। তো তখন ওই লোকটি ওনার যে পুজো বা যে পুজো ক্ষেত্রটা যে উনি প্রস্তুত করেছিলেন সেইখানেরই একটা ঝুড়ি ছিল, সেই ঝুড়ির মধ্যে বেশ কিছু ফুল টুল রাখা ছিল। তো সেই ঝুড়ির মধ্য থেকে একটা সাদা একটা মানে কাগজ মতো, এবং ভিতরে ওই শালপাতার একটা ঠোঙা করা ছিল। তো সেই ঠোঙা থেকে দুটো বরফি টাইপের দুটো মিষ্টি দেয়, একটা ওর ভাইকে দেয়, একটাই মেয়েটিকে দেয়, বরফি টাইপের মিষ্টি। এবার এইরকম মানে বরফি এর আগেও খেয়েছে, কিন্তু ওই মিষ্টিটা যে অ্যাকচুয়ালি কাজুর বরফি ছিল নাকি সুজির বরফি ছিল কী ছিল সেটা ওর মনে নেই এখন, মানে সেই সময় পরে ওর মনে নেই যে অ্যাকচুয়ালি মিষ্টিটা কি কিসের ছিল, বাট খেতে নাকি অপূর্ব সুন্দর ছিল। তো ওই মিষ্টিটা যখন একটা মিষ্টি ওকে আর ওর ভাইকে দিয়েছে, ওরা দুজনেই মানে এত ওদের খিদে পেয়েছিল যে ওরা সেটা মানে একবারে মুখে দিয়ে খেয়ে ফেলে। এবং খাওয়ার পরে মানে দেখুন একটা মানুষ কে যদি সে যেই মানে ক্লাস 8 এবং ক্লাস 5 বুঝতেই পারছেন, তো সে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ খাবার তো তাদের শরীরে দরকার। তো সেই জায়গায় একজন ধরুন অনেকক্ষণ ধরে সে কিছু খায়নি এবং তারপরে যদি তাকে একটা ছোট্ট মিষ্টি খেতে দেওয়া হয়, তাহলে সেই মিষ্টিটা খেয়ে যে তার পুরো পেট একদম ভরে যাবে, একদম পরিতৃপ্তি হবে, সেটা তো হওয়ার কথা নয়। বাট এক্ষেত্রে কিন্তু সেটাই হয়। ওই মিষ্টিটা খাওয়ার পরে ওই মেয়েটি এবং ওর ভাই এত তৃপ্তি পায় এবং মনে হয় যেন ওরা পঞ্চব্যঞ্জন দিয়ে একেবারে ভালো করে পুরো ফুল কোর্স মিল খেলে যেরকম একটা মানুষের স্যাটিসফ্যাকশন হয়, যেরকম পেট ভরতে পারে, ঠিক সেরকমই ওদের একদম খেয়ে পরিতৃপ্তি হয়, মনে হলো যেন ওরা অনেক কিছু খেয়ে উঠেছে। তো তখন নাকি ও মানে ওরা বলছে যে বাহ কি ভালো খেতে, তো ও মেয়েটাও বলছে, ওর ভাইও বলছে বাবা কি সুন্দর খেতে মিষ্টিটা, কি সুন্দর মিষ্টিটা খেতে, আমার পেটটা তো পুরো ভরে গেল। এবার ওর ভাই তো ছোট, ওর ভাই অতটা বুঝতে পারেনি, বাট ওই মেয়েটা তো একটু বড়, ও বুঝতে পেরেছে যে আমার পেটটা ভরে গেল কি করে, আমি এই প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এক থালা ভাতও খেলাম না, রুটি খেলাম না, শুধু একটা বরফি মিষ্টি খেলাম আর তাতেই মানে হয়ে গেল, পেটটা ভরে গেল। তো কিছুই বুঝতে পারছে না, যাই হোক, তো ওদেরকে তখন ওই লোকটা ওই দুজনকে একটা সুতো দিয়েছে, মানে অনেকগুলো সুতো, লাল সুতো আর কি, গোছা করা, এবং সেই গোছার মধ্যে বিভিন্ন টাইপের গিট মারা রয়েছে, মানে ওই লাল সুতোর গোছার মধ্যে বিভিন্ন টাইপের গিট করা, এবং ওটা দুজনকে দিয়েছে, ওকেও দিয়েছে ওর ভাইকেও দিয়েছে, দিয়ে বলেছে যে এটা না তোরা হাতে পরে নে, আর যখনই তোদের মানে মনে হবে যে তোরা খুব কষ্ট পাচ্ছিস বা তোদের সামনে খুব কঠিন পরিস্থিতি আছে, তখনই তোরা এই মানে এই জিনিসটা তো এক্ষুনি তোরা হাতে পরে নিবি, এবং তোরা মানে 1 মাস এটা হাতে পরে থাকবি, এবং তারপরে মানে এটা তোর ভাইকে তো এত কিছু বলেনি, ওকে বলেছিল যে 1 মাস দুজনে এটা হাতে এই সুতোটা পরে থাকতে, আর যখনই আর কি মানে এরকম কোনো কঠিন সময় আসবে বা যখনই মনে হবে যে অশান্তি হচ্ছে বাড়িতে, ঝামেলা হচ্ছে, বলছে তখনই এই মাকে স্মরণ করবি, এই শ্মশানকালী মা রয়েছে, মাকে স্মরণ করবি, দেখবি তোর সমস্ত তোদের সমস্ত কিছু কেটে যাবে। তো এটা ওদেরকে বলে, এবং ওরা না মানে তখন আর অতটা কিছু ভাবেও না, চিন্তাও করে না, বলছে অনেক রাত হয়ে গেছে। এবার তখন ওরা ওখান থেকে বলে যে এবার মানে ওই লোকটাই আর কি বলে যে এবার তোরা বাড়ি চলে যা। তো ওরা দুজনে আস্তে 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 মানে ওখানে বাড়ি চলে এসছে। এবার বাড়ি চলে এসে দেখছে যে ওর মা বাড়ি ফিরেছে, এবং বাড়ি ফিরে ওর মা ভাত ডাল সবজি রান্না করেছে, এবং ওর বাবাও মানে সেই খাওয়া দাওয়া করছে, ওরা যখন ঢুকছে তখন দেখছে ওর বাবা খাচ্ছে, এবং খাওয়ার পরে কিন্তু উনি পুরো নর্মাল, উনি আর কিছু কথাও বলেনি ওদের সাথে, সে নিজের মতো গিয়ে ঘুমিয়ে পড়েছে।
তো ওর মা তো খুব চিন্তায় পড়ে গেছিলো যে ছেলে মেয়ে দুটো কোথায় গেল। তো ওরা যে মুহূর্তে ঘরে ঢুকেছে ওর মা তো চিৎকার চেঁচামেচি করছে যে তোরা কোথায় গেছিলি, কি ব্যাপার এত রাতে, কোথায়, কোথা থেকে এলি। তো তখন ওর মা তো বুঝে গেছে যে নিশ্চয়ই কিছু একটা ঝামেলা হয়েছিল, তো ও সেটা বলে দেয়। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তার পরের দিন থেকে ওর বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এবং এমনই অসুস্থ ওর বাবা হয়ে পড়ে যে উনি মানে উঠে দাঁড়ানোর মতো আর ওনার ক্ষমতা নেই। হঠাৎ করেই খুব জ্বর হয়, খুব শরীর খারাপ হয়ে যায়। এবার যখন ওর বাবা নেশা করতেন না, যখন উনি নর্মাল থাকতেন, তখন কিন্তু উনি ওরকম খারাপ ব্যবহার করতেন না, ছেলে মেয়েদের মারধর করতেন না, স্ত্রীকে মারধর করতেন না। উনি কিন্তু তখন নর্মাল একটা মানুষ, যেরকম আর কি হয়। কিন্তু নেশা করার পরই উনি মানে কিছু বুঝতেও পারতেন না, কিছু চিনতেও পারতেন না, এরকমটা পুরো অন্যরকম একটা মানুষ হয়ে যেতেন নেশা করার পরে। যাই হোক, তো সেই নিয়ে ওরা মানে প্রচণ্ড ব্যস্ত ছিল। তো ওর বাবাকে হসপিটালে ভর্তি করে। তো পুরোটাই যেহেতু মানে ওর মায়ের সাথে সাথে থেকে থেকে করতে হয়, তো সেই জন্যই ওর ঘুমটুম কিছু হয় না, ওই জন্য চুলটুল উস্কো খুস্কো ছিল, সমস্ত কিছু ছিল। তো ওই মেয়েটা তখন ওকে বলে যে এবার মনে হচ্ছে আমাদের মানে দিন মনে হয় বদলে যাবে। তো এই বলে ওর হাতের ওই সুতোটা এই সোমাকে দেখায়। বলছে যে ওর মনে আছে, যেটা ও ইমেলে লিখেছে, যে যেরকম ঠিক বিপত্তারিণী মায়ের পুজোর সময় যেরকম লোকে সুতো পরে, মানে গোছা করে সুতো, ঠিক কিছুটা সেরকমই দেখতে। তো মানে এই যে শরীর খারাপটা হয়েছে, মানে শরীর খারাপ হয়েছে, ওর বাবা এখন কিছুটা সুস্থ হয়ে গেছে। এবং ওই যে বলেছে যে কিছু হলেই তোদের মানে শ্মশানকালী মা যে তোদেরকে রক্ষা করবে, এই বিষয়টা না ওই মেয়েটা, যেটা সোমা সেদিন কথা বলে বুঝতে পারে যে সোমা ওই বিষয়টাকে খুব বিশ্বাস করেছে, এবং ও তখন থেকে এটা ভেবে খুব খুশি যে ওদের জীবনে এবার সব কিছু খুব ভালো হবে। তো তারপর তো এসব বলেও বাড়ি চলে যায়। তো সোমা তখন ওর সমস্ত কথাগুলো ওর মায়ের সাথে শেয়ার করে। তো তখন ওর মা বলছে, দেখ এ সমস্ত নেশা ভান করা জিনিস, তো মানে মানুষের মধ্যে নেশা ব্যাপারটা একবার চলে এলে মানে নেশাটাকে যদি ছাড়তে না পারে তাহলে কিন্তু খুব মুশকিল। এখন না হয় দুদিন নেশা করছে না, যা হয় আর কি, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে যে আবার যেদিন নেশা করবে আবার ওদেরকে ওরকম মারধর করবে, সবাইকে, স্ত্রীকে মারবে, ছেলে মেয়েদের মারবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওই যে ঘটনাটা ও বলেছিল, এরপর থেকে আস্তে আস্তে দেখা যায় ওই মেয়েটার সাথে তো এই সোমার বেশ কথোপকথন চলছে, মানে ওর পর একটা বন্ধুত্ব হয়েছিল। ওর কথা বলে জানতে পারে যে ওর বাবা মানে ওই প্রবল অসুস্থ হওয়ার পরে 1 মাস উনি বাড়িতে ছিলেন। ওদের তখন একটু ডাউন যাচ্ছিল সময়টা, কিন্তু যেহেতু ওর বাবা কি সংসারে খুব একটা টাকা পয়সা দিতেন না, ওর মা ওর বাবার সেবা শুশ্রূষা করে উনি কাজে যেতেন, আবার এসে কাজ করতেন। আস্তে আস্তে কিন্তু ওর বাবাও 1 মাস 1.5 মাস পরে সুস্থ হতে থাকেন, এবং তারপরে ওনাকে একটা অন্য কাজ দেখে দেয় এবং সেই কাজটায় উনি যোগ দেয়। এবং অদ্ভুতভাবে ওই শরীর খারাপ হওয়ার পর থেকে ওই 1.5 মাস উনি একদম টানা অসুস্থ ছিলেন, তারপর থেকে কিন্তু উনি অদ্ভুতভাবে নেশাটা ছেড়ে দিলেন। হুম। এবং শুধু নেশা ছেড়ে দিলেন তাই নয়, উনি কিন্তু একটা খুব ছোট জায়গায় কাজ শুরু করলেন, কিন্তু সেই কাজ থেকে যা টাকা পয়সা আর কি হতো সেটা কিন্তু উনি পুরো সংসারে দিয়ে দিতেন ওর মায়ের হাতে। মানে ওই 1.5 মাসে ওই অসুস্থ থাকার পরে মানুষটার নেশা করার যে প্রবণতা ছিল সেটাই পুরোপুরি চলে গেল। এবং শুধু তাই নয়, যেটা সময় লিখেছে যে ওই মেয়েটি যে একেবারেই পড়াশুনো খুব একটা করতো না, অতটাও পড়াশুনো মাথাতেও ঢুকতো না, ও কিন্তু খুব মানে অবাক করা ব্যাপার হচ্ছে যে ও 8 থেকে যখন 9-এ ওঠে তখন কিন্তু মোটামুটি রেজাল্ট করে, খুব একটা ভালো রেজাল্টও করে না। আর তার আগে তো মানে জাস্ট একটা সাবজেক্টে হয়তো ফেল করেই ক্লাসে উঠলো, বা একদম টায় পাস মার্ক পেয়ে পাশ করতো। কিন্তু ওর মাধ্যমিকে আস্তে আস্তে ওর না পড়াশুনোর উন্নতি হতে থাকলো, এবং মাধ্যমিকে ও মানে খুবই ভালো মার্কস পেয়ে ফার্স্ট ডিভিশনে কিন্তু ও পাশ করে। এবং ওকে আগে যেরকম লাগতো প্রচণ্ড রোগা উস্কো খুস্কো চুল, সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে ওর কিন্তু উন্নতি হতে থাকে। এবং সেই ওই বয়স থেকে ও কিন্তু ওই শ্মশানকালী মাকে ভীষণ মানত। এবং যখনই ওর সাথে ওই 2 বছর মানে ক্লাস 10 অবধি ওরা একসাথে একই স্কুলে ছিল, তো ও বলতো যে সমস্ত কিছু ওদের ভালো হচ্ছে ওই শ্মশানকালী মায়ের ওই যে ওই যে বরফি প্রসাদটা খেয়েছিল, সেই কাজু বরফি বা যেটাই ওই প্রসাদে দিয়েছিল সেটার জন্যই হয়তো ওদের জীবনে এত কিছু ভালো হচ্ছে। এবং এরপরে ওদের মানে আর্থিক উন্নতি যেটা হয়, ও বলেছিল যে ওদের বাড়ি মানে ওদের জমি ওইটুকু জায়গা ওদের নিজের ছিল, বাট ওদের মানে ঘরটা এতটাই খারাপ কন্ডিশনে ছিল যে বর্ষার সময় জল পড়তো, চারিদিকে বাটি বসিয়ে রাখতে হতো। সেখান থেকে কিন্তু 11-12 একটা ভালো স্কুলে অ্যাডমিশন হয়,
এবং ও খুব ভালোভাবে উচ্চ মাধ্যমিক পাশ করে যায় এবং মানে তারপর থেকে ওদের জীবনে উন্নতি হয়। কিন্তু সেদিন ওই রাতের বেলা ওই শ্মশানে মানে হঠাৎ করে কার সাথে ওদের দেখা হয়েছিল, কোন মানে মহান মানুষের ওরা দেখা পেয়েছে সেটা ওরা জানে না। এরপরে ওরা ওই শ্মশানে আবার গেছিল, গিয়ে খোঁজ করেছে যে উনি কে ছিল, বাট ওরা না কারোর থেকেই কোনো ইনফরমেশন পায়নি। মানে ওরকম কোনো সাধক টাইপের কেউ যে ওখানে এসে সাধনা করে বা পুজো করে এরকম কিন্তু ওখানকার কেউ বলতে পারেনি। এবং মানে সেদিন যে ওখানে কে ছিল সেটা ওরা জানে না, আজ অবধি জানে না। এবং তারপরে ওর সাথে বেশ কিছুদিন সোমার সাথে ওর দেখা সাক্ষাৎ হয়েছিল। তো ও কিন্তু যথেষ্ট ভালো পড়াশুনো করতো, ওর ভাইও যথেষ্ট উন্নতি করেছে। এবং আজকের ডেটে, এটা বহু বছর আগের কথা, আজ থেকে 18 বছর আগে এই যিনি ঘটনাটা লিখেছে ওনার বিয়ে হয়ে গেছে। তো তারপরেও জানতে পেরেছিল ওরও কিন্তু খুব ভালো জায়গায় বিয়ে হয় এবং ও একটা, সেই মেয়েটি আর কি, সে একটা স্কুলে কিন্তু চাকরি পেয়ে যায়। তো এইভাবেই তার জীবনের উত্থান বা এভাবেই তার জীবনের উন্নতি হয়েছিল। কিন্তু সত্যি সেদিন হয়তো ওদের ওই দুরবস্থা দেখে মা নিজে হয়তো স্বয়ং ওই সাধকের রূপ ধরে ওদের সামনে এসেছিলেন। এটা তো আমার তো তাই মনে হয়, নাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে না। যাই হোক, সোমাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন, নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপার, এটাকেও কিন্তু আপনারা ভূত ভগবানের চ্যানেলের মতোই ভালোবাসবেন আশা করি। আর ওই চ্যানেলের কন্টেন্টগুলোও আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আমাদের দুটো চ্যানেলেরই সাথে থাকবেন। নমস্কার।